সব জল্পনা কল্পনা সন্দেহ সংশয়ের অবসান ঘটিয়ে জনগণের চাপে, পিনাকি ভট্টাচার্যদের চাপে, আমাদের চাপে তারেক রহমান কি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? IRI আমেরিকার একটা সংস্থা, ওনারা একটা জরিপ করেছে। সেই জরিপে বলা হচ্ছে জামায়াত ইসলামী 30% ভোট পাবে এবং বিএনপি 30% ভোট পাবে, জামায়াত ইসলামী 26% ভোট পাবে। এটা তাদের জরিপ। হতেও পারে, নাও হতে পারে। এবার ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তৌহিদি জনতা জেগে উঠেছে। ভাওতাবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। ভারতে আবারও নতুন করে তৈরি হচ্ছে বাবরি মসজিদ। কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ্পু। তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপির সাউয়া বসে আছে, বিএনপির গোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে। এখন একটা কথা বলছেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে, মানে ভারতের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না, এটা হচ্ছে তারই বিষয়। কিন্তু দেখেন আবার বলতেছে যে তিনি যে অবস্থায় এসছেন সেই অবস্থা বিদ্যমান কিনা সেটা বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি ফেরবেন কিনা। আর সবার বলে একটি প্রশ্ন যে উনি যদি দেশে আসতেই পারতেন বা উনি যদি দেশে আসতেন তাহলে ওনার মায়ের এই অসুস্থতার সময় উনি দেশে আসতেন। এমন ক্রিটিক্যাল সময় যখন উনি আসেননি, উনি আর বাংলাদেশে আসবেন। এই ভুল সিদ্ধান্ত হচ্ছে তারেক রহমান কি দেশে আসতে যাচ্ছেন? তাহলে কি তারেক রহমান দেশে আসাটা ভুল? না, আমি সেটা বলছি না। তারেক রহমান এখন এমন ফান্দে পড়েছেন, দেশে আসলো বিপদ, না আসলো বিপদ। এর মানে তারেক রহমান এবং তার দলের পরাজয় নিশ্চিত। দর্শক, আপনারা জানেন যে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নাটক করেছে, লন্ডন যাবে এই হাইপ তুলেছে। এটা আসলে কোনো পরিকল্পনা ছিল না বা এটা সম্ভব ছিল না, সেটা আবার স্থগিত করেছে। ওটা তারেক রহমানকে নিয়ে যে সমালোচনা, কেন মায়ের মৃত্যুর সময় সন্তান পাশে আসছেন না, সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছে করে আসছেন না, যখন জনমনে এই প্রশ্ন জেগেছে তখন তারেক রহমানকে নিয়ে বিতর্ক ধামাচাপা দিতে বিএনপির পরিকল্পনা ছিল যে খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাওয়া হচ্ছে এবং জুবাইদা রহমান এসেছে। তারেক রহমানকে সমালোচনা বাইরে রাখতে এই ঘটনা। শেষ পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হচ্ছে না, লন্ডন নেওয়া হচ্ছে না। তার আগেই ঘোষণা চৌধুরী ম্যান্ডেট ঘোষণা বিএনপির, এই শীঘ্রই তারেক রহমান আসছেন। সব প্রস্তুতি শেষ, আজিব ব্যাগটা গুছিয়েছেন, টিকিট কেটেছে, এখন আসতেছেন। আসলে কি তাই? আসলে এটা কি ভুল না সঠিক, এটা হচ্ছে আলোচনার বিষয়, মজার আলোচনা। আমির খসরু মাহমুদ চৌধুরী এটা কেন বললেন? আমির খসরু মাহমুদ চৌধুরীর উপর বিএনপির চাপ আছে তারেকপন্থীদের। কয়েকদিন আগে তারেক রহমান সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন যে তারেক রহমান আসা না আসায় নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না। এই কথা বলার পরে এই ঘটনা, যার ফলে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে সন্দেহ সংশয় যে আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই কিনা চান যে তারেক রহমান না আসুক। এটা একটু কাফার আদায় করলেন এখন বলে যে না তারেক রহমান আসবেন, সব প্রস্তুতি সম্পন্ন রেডি। এটা আরেক নাটক, চাপাবাজি। শীঘ্রই আসবেন এই কথা আমরা 5 আগস্টের পরের দিন থেকে শুনে আসছি, 6 আগস্ট থেকে শুনে আসছি শীঘ্রই আসবেন। শুধু 6 আগস্ট না, সেই 8 সাল থেকে 9 সাল থেকে কিন্তু শুনে আসছি শীঘ্রই আসবেন, কিন্তু আসছেন না। তার মানে এই শীঘ্রই যে কবে, ঈদের পর। এখন সেটা কোন ঈদের পর কে জানে। আমি একটা ব্যাখ্যা দিয়েছি, শিগগির মানে কি, যেমন এই কয়েক সেকেন্ড পর আসবেন, এটা বলে যায়। কিভাবে? যেমন আপনারা জানেন যে আখিরাতে একদিন দুনিয়ার 1000 দিনের সমান বা এরকম কাছাকাছি বিভিন্ন টেক্সটে হাদিস আছে। আখিরাতের সাথে তুলনা করেছে, ওইখানের 1 সেকেন্ড মানে এখানে হয়তো 10 বছর হতে পারে, এরকম। এছাড়া শীঘ্রর কোনো ব্যাখ্যা নেই, এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে তারেক রহমান যদি আসেন তাহলে সেটা হবে তার জন্য একটা ডিজাস্টার। কি জন্য? এই 2 দিন আগে বললেন তারেক রহমান নিজে যে দেশে ফেরা এটা আমার একক সিদ্ধান্ত এবং অবারিত নয়। এখানেও কিন্তু আমির খসরু ম্যান্ডেট খসরু ভেজাল বাজিয়েছেন। কি তিনি বলেছেন যে তারেক রহমান আসবেন কি আসবেন এটা তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত, অথচ তারেক রহমান নিজেই বলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত না, অবারিত নয়। তারেক রহমান এবং আমির খসরুর মধ্যে একটা ফাটাফাটি আছে, ভেজাল আছে, এটা স্পষ্ট। এখন তারেক রহমান যেহেতু বলে ফেলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত না, এবং বিএনপির লোকজন যেহেতু প্রচার করে ফেলেছে যে বাধা আছে, দেশি বিদেশি বাধা আছে, ব্যারিকেড আছে, কি ব্যারিকেড কি বাধা, একক সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার, কোনো কিছু স্পষ্ট না। এগুলো স্পষ্ট করা ছাড়াই যদি দেশে ফিরে আসে তাহলে যে বিষয়টা দাঁড়াবে যে এই তারেক রহমান বিএনপি এতদিন চাপাবাজি করেছে, এতদিন কেন এই প্রোপাগান্ডা ছড়ালো, এটা নিয়ে বেকায়দা পড়বেন।
সরকার থেকে শুরু করে সরকারের ইমেজ কেন নষ্ট করলো, কি বাধা আপনি তো বললেন নাই, তাহলে এখন আসলেন কিভাবে? এর মানে আপনারা যা বলেন সব মিথ্যে কথা, চাপাবাজি। তো এরকম একটা বেকায়দা আছে। এই জন্য দেশে আসাটা, দেশে আসলে তখন প্রশ্ন আসবে তাহলে এতদিন যে আসেন নাই ওটাও ছিল চাপাবাজি, খালি খালি আসেন নাই, আরামে থাকার জন্য আসেন নাই, চান্দাবাজি দায় নিতে হবে এই জন্য আসেন নাই, যেহেতু কোনো বাধা বিপত্তি ব্যারিকেড তুলে নিতে আমরা দেখিনি চলে এসছেন। এটা এইসব প্রশ্ন মানে জর্জরিত হতে হবে এবং সফল হওয়ার সুযোগ থাকবে না। আর একজন নেতা যিনি প্রধানমন্ত্রী হতে চান এরকম ধোঁয়াশার মধ্যে জাতিকে রেখে তিনি আসবেন কি আসবেন না, বা আসবেন কিন্তু জনগণ কিছু বুঝবেন না, কি ব্যারিকেড ছিল এতদিন কেন আসেননি, আর তিনি প্রাইম মিনিস্টার হবেন, এত সোজা রাজনীতি না। অর্থাৎ তিনি আসলেও এটা হবে একটা ভুল। আসলে যদি তার কোনো নিরাপত্তা সংকট থেকে থাকে ভারতের পক্ষ থেকে বা যে কারো পক্ষ থেকে, তারা তো নিজে বিএনপিতে নানান গাল গল্প চালাচ্ছে। বিএনপির গল্পগুলো শুনলে খুব হাসি পায়। যেমন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া ডিলে করার পিছনে কি যুক্তি? যুক্তিটা একদম আমি বুঝাচ্ছি আপনাদেরকে সহজ ভাষায়, যে বিমানের চাক্কায় একটু পাম্প কমে গেছে, এই পাম্প দিচ্ছে, একটু রং করা দরকার, রং করতেছে বিমান, রংটা শুকালেই হয়ে যাবে, তেল শেষ, যারা তেল ভরতেছে, এই টাইপের যুক্তি। এই বিএনপি যে যুক্তিগুলো দিচ্ছে যে আসতে দেরি, এয়ার অ্যাম্বুলেন্স আসবে, অমুক তমুক, এগুলো এই তেল শেষ, চাক্কা পাঞ্চার, এর চাইতে শক্তিশালী কোনো যুক্তি না। তো তারেক রহমান দেশে আসছে না, নিরাপত্তা সংকট কি? তাদের মজার মজার যুক্তি আছে যে MI5 মানে ইউকের যে গোয়েন্দা সংস্থা, যে তারা তাকে হত্যা করতে চায়, আবার তুরস্কের গোয়েন্দা সংস্থা হত্যা করতে চায়, জামাতের সাথে জড়িত, নানান গাল গল্প সাজিয়েছে, এইসব কারণে আসছে না। এখন আসলে যদি কোনো না কোনো নিরাপত্তা সংকট থেকে থাকে তাহলে সেটা দূর করার আগে যদি আসেন তাহলে বোঝা যায় যে তিনি আসছেন আমাদের চাপে, জনগণের চাপে। এই যে আমরা বলছি যে কেমন সন্তান আসছে না, তাকে প্রভোগ করছেন যে আমি হলে চলে আসতাম, যে কোনো বাধা বিপত্তি যা হওয়ার হোক আমি মায়ের কাছে চলে আসতাম। এইসব কথাবার্তা বা এগুলোতে যদি তারেক রহমান ট্রিগার্ড হন এবং প্রভোক্ট হয়ে যদি দেশে আসেন, এটা হবে আরেক ডিজাস্টার। তাহলে অঘটন সত্যি ঘটে যেতে পারে। তাহলে কি দাঁড়ালো? যে জনগণের পালস অনুযায়ী জনগণের চাপে আসতেও পারছেন না, তাহলেও সমস্যা আছে, আর আসলেও নানান প্রশ্নের মুখোমুখি। এই জন্য আমরা বলবো তারেক রহমান রাজনীতি আসলে এখন না, তারেক রহমান রাজনীতি শেষ হয়ে গেছে যখন মুসলেখা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন 111 সরকারের আমলে, তখনই। এবং সেই মুসলেখার কাগজপত্র, মুসলেখা কি লেখা ছিল এগুলো একদম আমি দায়িত্ব নিয়ে বলছি। তারেক রহমান সত্যি যদি দেশে আসেন বা আসার সময় হয়, প্রস্তুতি নিন, টিকিট কাটেন, তখন দেখবেন যে মুসলেখার কাগজপত্র সামনে কে বা কারা দেখবেন সেই মুসলেখা ফাঁস করে দিয়েছে। তিনি লিখিত মুসলেখা দিয়েছেন যে আমি বাংলাদেশের আর কোনোদিন রাজনীতি করবো না। তো এখন যদি রাজনীতি করেন এবং দেশে আসেন, মানে দেশে এসে রাজনীতি করতে চান, সত্যি সত্যি নির্বাচন করতে চান, ভোটার তো না, তারা দেখবেন সেই মুসলেখা কাগজ সামনে এসে গেছে। এর মানে আসলেও বিপদ, না আসলেও বিপদ। নিচে সমুদ্র, বাঘ উঠে গেছে প্রায় গাছ পর্যন্ত, এক পাশে বাঘ আর এক পাশে সিংহ, উপরে সাপ, মানে এরকম একটা অবস্থা তারেক রহমান। IRI আমেরিকার একটা সংস্থা, ওনারা একটা জরিপ করেছে, সেই জরিপে বলা হচ্ছে জামায়াত ইসলামী 30% ভোট পাবে, এবং বিএনপি 30% ভোট পাবে, জামায়াত ইসলামী 26% ভোট পাবে। এটা তাদের জরিপ, হতেও পারে নাও হতে পারে, কারণ তারা কার কাছ থেকে জরিপ করেছে, তারা কোন ধরনের মানুষকে জিজ্ঞাসা করেছে, তারা শহরে গিয়েছে না গ্রামে গেছে, এগুলো ক্লিয়ার করে না। কিন্তু বাংলাদেশে একটা চ্যানেল হয়েছে নতুন, সেটা হলো আপনার নাম হলো ডেইলি জনমত। এই ডেইলি জনমত একটা লোকাল প্রোডাকশন দিয়ে একটা ছেলে বোধহয় এরা বের করেছে। এরা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষকে গিয়ে জিজ্ঞাসা করে আপনি কাকে ভোট দিবেন, জামাতকে দিবেন না বিএনপিকে দিবেন না এনসিপিকে দিবেন বা অন্য কিছু। তারা প্রথমেই বলে নেয় আমরা 60 জন মানুষকে জিজ্ঞেস করবো, মানে 60 পিপলকে জিজ্ঞেস করবে। এই 60 পিপল যখন যা বলবে তারা সরাসরি দেখাবে। এখানে বলে রাখা হলো তারা কোনো দলকে সাপোর্ট করে না, তারা কোনো দলের পক্ষে কোনো কথা বলে না, মানুষ যা বলে ওরা সেটাই তুলে ধরে এবং আপনার স্ক্রিনের ডান পাশে দেখিয়ে দেবে এই এতজন জামাতকে চাচ্ছে, এতজন বিএনপিকে চাচ্ছে, এতজন এনসিপিকে চাচ্ছে, এবং পরিষ্কার, এবং সেটা বোঝা যায় এরা কোনো পার্সিয়ালিটি করে না। তো সেখানে গিয়ে যদি আপনি দেখেন, ডেইলি জনমত নামে চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের জনমত এখন কোন দিকে যাচ্ছে। এর প্রতিদিনই তারা একটা একটা অনুষ্ঠান করছে, এবং সেটা ঢাকা থেকে শুরু করে একদম লালমনিরহাট পর্যন্ত চলে গেছে। মানে তারা পুরো বাংলাদেশ ঘুরবে এমনটাই তাদের আশা, এবং চ্যানেলটা বেশ উঠতি, সবাই পছন্দ করছে, কারণ ওখানে আপনি জনমতের যে নিজস্ব বক্তব্য সেটা পরিষ্কার শুনতে পাবেন। এখন ঘটনা হচ্ছে যে এই যে এরা বলছে, এটা আমি একটা কন্টেন্ট করেছিলাম এর আগে ঢাকা 14 এবং ঢাকা 15কে দিয়ে। এখন দেখছি ওরা পুরো বাংলাদেশে ঘুরছে। ওখানে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম জনমত জামাতের পক্ষে। হ্যাঁ, আমি দেখেছি মানিকগঞ্জের একটা জনমত, সেখানে মানিকগঞ্জ কত আমার ঠিক মনে নেই, সেখানে বিএনপি এগিয়ে আছে, কিন্তু ম্যাক্সিমামই জামাতে গিয়ে আছে। কেন জামাতে গিয়ে আছে? তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, যখন কেউ বলে আমি জামাতকে ভোট দেবো, তখন তাকে এই কন্টেন্ট
অনেকে এটা জিজ্ঞাসা করে যে আপনি জামাতকে কেন ভোট দেবেন, ম্যাক্সিমাম লোক একটা কথা বলে যে আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, আমরা বিএনপি দেখেছি, এবার তো একবার জামাতকে দেখি। এটাই ছিল ম্যাক্সিমাম মানুষের উত্তর। এবং যারা বিএনপিকে ভোট দেবে বলেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে বিএনপি অনেক বদনাম আছে, বিএনপি চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে এই বিগত সময়গুলোতে, তখন ওরা পরিষ্কার বলে নো, বিএনপি তো কোনো চাঁদাবাজি করেনি। তারপরে তারা খুব বিএনপি সাপোর্টার, তারা স্বীকার করতেই রাজি নয় যে বিএনপি কোনো চাঁদাবাজিতে ছিল। এটাই হওয়া উচিত, কারণ যে কোনো সাপোর্টারই যদি তার নিজের দলকে এমনভাবে মানে বোল্ডলি সাপোর্ট না করে তাহলে বোঝা যায় না যে সে কত বড় সাপোর্টারটা। এর বাইরেও যদি আপনি দেখেন আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম অলিউল্লাহ নোমান নামে এক ভদ্রলোক, যাকে নমিনেশন দেওয়া হয়েছে হবিগঞ্জ 4 থেকে, অথচ এই হবিগঞ্জ 4-এ এর আগে মোশাররফ সাহেব নামে এক ভদ্রলোককে অলরেডি নমিনেশন দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যখন অলিউল্লাহ নোমানকে দেওয়া হয়েছে তখন কিন্তু মোশাররফ সাহেব কোনো রকম মানে প্রতিবাদ করেনি, কোনো রকম মিছিল করেনি, কোনো রকম ভাঙচুর করেনি, বরঞ্চ অলিউল্লাহ নোমানকে সাথে নিয়ে সে প্রচার পরিবেশন চালাচ্ছে। ওনার কথা হলো যেহেতু দল থেকে তাকে নমিনেশন দিয়েছে আমি তার সাপোর্ট করবো। ঠিক তেমনটি ঘটেছে গত 2 দিন আগে লালমনিরহাটে, যাকে নমিনেশন দেওয়া হয়েছিল বিগত 1 বছর যাবৎ উনি পাবলিসিটি করছেন, উনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন দীর্ঘ 1 বছর। তাকে হঠাৎ করে বলা হলো যে আপনাকে নমিনেশন দেওয়া হবে না, অমুককে নমিনেশন দেওয়া হবে। এই ভদ্রলোক কেমন মানুষ, কোনো প্রতিবাদ করলো না, কোনো গাড়ি ভাঙচুর করলো না, কোনো মিছিল করলো না, কোথাও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করলো না, মেনে নিল, এক কথাই মেনে নিল এবং তার কাঁধে কাঁধ মিলিয়ে সে এখন তার জন্য প্রচার প্রচারণা চালাচ্ছে। এর জন্য অনেকে জিজ্ঞাসা করছে জামাতের এরা কি মানুষ না অন্য কিছু, এদের কি কোনো রাগ লোভ লালসা কিছুই নেই? আমাকে 1 বছর বললো আমি এখানকার নমিনেশন পাবো, 1 বছর পরে সে বললো আমাকে দিবেন অমুককে দিবে, আমি সানন্দে মেনে নিলাম। এটা হলো জামাত। জামাতের এখানে স্পিরিট। জামাত যারা করেন তারা নিজের জন্য করেন না, দলের জন্য করেন। এই প্রমাণটা আমরা বহুবার পেয়েছি, আবারও শেষ অবধি এই হবিগঞ্জ 4 আর লালমনিরহাটে পেলাম। তখন কিন্তু প্রশ্ন উঠেই পড়ে যে এরা কি মানুষ নাকি, এদের মধ্যে কোনো রাগ নেই, লোভ নেই, লালসা নেই, এরাই তো আসলে দেশ চালাতে পারবে। আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে হ্যাঁ বলবেন, কারণ এমন লোভ লালসাহীন মানুষ কজন আছে বাংলাদেশে, বিশেষ করে আমাদের দেশে? এটা ইউরোপ আমেরিকাতে সম্ভব। দল যাকে দেয় তখন সে হয়তো কোনো প্রতিবাদ করে না, গাড়ি ভাঙচুর করে না, কিন্তু মন খারাপ করে ঘরে বসে থাকে। জামাতের কেউ কিন্তু মন খারাপ করে ঘরে বসে থাকেনি, সে অলিউল্লাহ নোমানের হবিগঞ্জ 4-ই বলেন আর লালমনিরহাটেই বলেন। আমাদের যে আমির সাহেব আছেন ডক্টর শফিকুর রহমান কি বলেন যে তোমাকে যদি কেউ কোনো গালমন্দ করে বা কোনো সমালোচনা করে তখন শিখবে সে কি কারণে সমালোচনা করছে এবং তার সমালোচনার তা যে কারণে করছে সেটাকে উত্তরাবার চেষ্টা করবে। মানে কারোর প্রতি রাগ, কারোর প্রতি ঈর্ষা, কারোর প্রতি কেউ তোমার সম্বন্ধে একটা কথা বলেছে তার রিভেঞ্জ দেওয়া, এগুলো করবে না। এগুলো জামাত ইসলাম করে না। জামাত ইসলামের এই যে আজকে পপুলারিটি হয়েছে এটা আপনারা বলতেই পারেন এই সমস্ত কারণে হয়েছে। অথচ আমরা দেখেছি পাশাপাশি বিএনপি যখন নমিনেশন দেওয়া হয় তখন কত জায়গায় কত ধরনের গণ্ডগোল হয়েছে, কেউই কারো কথায় মানছে না। কিন্তু জামাত উচ্চ মহল থেকে যাকে নমিনেশন দেয় তার কথাই মেনে নেয়, অপকটে সেখানে স্বীকার করে নেয় এবং তাকে বাদ দিয়ে যখন যাকে নমিনেশন দেওয়া হয় তখন সে তার সাথে কাঁধ মিলিয়ে তার জন্য প্রচারণা করে। তো এই সমস্ত ঘটনা দেখলে মানে যখন এই সমস্ত ঘটনা মানুষের কাছে যায় তখন মানুষ ভাবে যে আসলেও তো এদের মধ্যে কোনো ঈর্ষা নেই, এদের মধ্যে কোনো লোভ নেই, কোনো লালসা নেই। ওই যে একটা ভাব, আমি জামাতের এতদিন কষ্ট করে পাবলিসিটি করেছি, নিজেকে প্রচারণায় রেখেছি, এখন আমাকে বাদ দিয়ে অন্যকে দিল, আমার তো সংসদটা চলে গেল, আমার তো সিংহাসনটা চলে গেল। নাই ভাই, বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন নাই এদের মধ্যে। এর প্রমাণ তো আমি 2টা দিলাম, আরো হয়তো আরো অনেক এমন প্রমাণ আছে। এবং আপনারা কি শুনেছেন যে আমাদের 2-1টা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে জামাতের নমিনেশন নিয়ে কারোর সাথে কোনো সমস্যা হয়েছে? শুনেছেন? যে শুনে থাকেন বা দেখে থাকেন দয়া করে কমেন্ট করে জানাবেন, আমার জানা নেই। বরঞ্চ আমি এগুলোই দেখছি, হবিগঞ্জে দেখছি, লালমনিরহাটে দেখছি এবং জামাতের আমিরের কথা শুনছি, জামাতের অ্যাটিটিউড দেখছি। এরপরেও কিছু মানুষ জামাতের পিছনে উঠে পড়ে লেগেছে। দেখুন ওই কৃষ্ণনন্দীর কথা না বললেই নয়। অনেকেই প্রশ্ন করছেন যে কৃষ্ণনন্দীকে কেন নেওয়া হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, কৃষ্ণনন্দী জামাতের রুকন অনেক বছর যাবৎ, উনি ওখানকার রুকন হিসাবে বহু বছর যাবৎ কাজ করছেন। এখন কিছু মানুষ তাকে ভারতীয় দালাল, উনি হিন্দু, উনি কেন এখানে এসছে, ওকে ভারত পুট করেছে, এমন কথাও বাজারে চলে এসছে। আপনারা হয়তো দেখেছেন। এগুলো যারা বলছে তারা আসলে জামাতকে ছোট করবার জন্য, জামাতকে খাটো করবার জন্য। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, জামাত ইসলাম সেই পার্বত্য অঞ্চল থেকে অন্য জাত গোষ্ঠীর কাউকে দিয়ে ইলেকশন করবে, অনেক মেয়েদেরকে ইলেকশনে দাঁড় করাচ্ছে, নমিনেশন দিয়েছে, যেগুলো আপনারা দেখতে পাবেন। জামাত আসলে একটি বহুদলীয় গণতান্ত্রিক দল করতে চায়। যারা বলছেন জামাত আসলে একদম এটাকে সরিয়ে আইন করে দেশটাকে উচ্ছলে নেবে, তারা আসলে জামাতের শত্রু শুধু নয়, তারা দেশের শত্রু, তারা ইসলামের শত্রু। জামাত ইসলাম মানে কি সরিয়ে আইনের দেশ হবে? এমন তো কোনো কথা জামাতের আগে কখনো বলেনি। হ্যাঁ, জামাত হবে একটা মডার্ন ইসলামিক স্টেট, যেটা পৃথিবীর অনেক দেশেই আছে। সেগুলো দেশ চলছে না। আজকে মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখুন, ওটা তো ইসলামিক স্টেট। ওখানে কি এমন কোনো নিয়ম আছে যে মেয়ে মানুষ কাজ করতে পারবে না, অন্য ধর্মের মানুষ থাকতে পারবে না? আছে? নেই। কিন্তু ঠিক বাংলাদেশে জামাত এমনই একটা পরিবেশ সৃষ্টি করবে এবং এর জন্য মনে হচ্ছে জামাত ইসলামী পরবর্তী সরকার গঠন করবে। আর এর জন্য দরকার আপনি যে দেখছেন আপনার মূল্যবান ভোটটা আপনি এমন একটি মানুষকে দিবেন
যিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, যিনি দেশকে ভালোবাসে, যিনি নিজের স্বার্থের কথা চিন্তা করে না, অন্যান্য মানুষের মধ্যে নিজের গদিটার কথা চিন্তা করে না। আমি যে দুটো ঘটনা বললাম, এমন স্যাক্রিফাইসিং টেন্ডেন্সির এমপি ক্যান্ডিডেট বাংলাদেশে কতজন আছে আপনাকে হ্যারিকেন দিয়ে খুঁজে বেড়াতে হবে। এটা আছে শুধু জামাতেই, এবং জামাতের যারা আছে তারা এভাবেই জামাত ইসলামের পার্টিকে তার নিজের জন্য নিজের জীবনটা বিপন্ন করে দিয়ে যাবে। সুতরাং আপনি চিন্তা করবেন, আপনি যিনি দেখছেন আপনার মূল্যবান ভোটটা আপনি কোথায় দেবেন। আপনার ভুলে গেলে চলবে না, আপনার একটি ভোট অসম্ভব মূল্যবান একটি জিনিস, সেটা আপনি অপাত্র দান করবেন না। নিজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, দেশের মানুষের কথা ভাবুন, তারপর আপনার ভোটটা আপনি দেন। আমরা একটা সুদিনের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ। লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ্পু। তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপির সাউয়া বসে আছে, বিএনপির গোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে তো কে মুছবে? ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে। তাইলে নামটা কে মুছেছে? জেনারেল ওয়াকার মুছেছে। আয়না ঘরের যত প্রমাণাদি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে। জেনারেল ওয়াকারের সাথে আরো 25টা কুত্তা আয়না আছে, তারা ওই প্রমাণগুলো ধ্বংস করেছে। ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে মেরে ফেলার জন্য। ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে? ওয়াকার মুছেছে। দর্শকবৃন্দ, ওয়াকার মুছেছে। মেয়েটা কান্না করছে তারেক রহমানের কাছে, আর তারেক রহমানের দলের সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, গোরখদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল আউয়াল মিন্টু এবং বিএনপির সাউয়া, এরা ওর বিচার করবে না। রিদি বলছে তারেক রহমান চাচ্চু আমার বাবা কবে ফেরত আসবে? এই কান্না পর্যন্তই। দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুছেছে? আয়না ঘরের যত প্রমাণাদি কে ধ্বংস করেছে? যেই ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করেছে, বিডিআর পিলখানা ম্যাসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকার এবং তার সাথে জড়িত 27-28-30 জন হায়না নামধারী ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়না ঘরের প্রমাণাদি ধ্বংস করেছে। ওয়ালে ছোট মেয়েটার নামটা মুছে ফেলেছে। আমরা এরপরেও নির্বিকার, আমরা এরপরেও চুপচাপ। সব ঠিক আছে, আমরা সব ঠিক করে নেব। এনসিপির লোকজন রাস্তায় চিল্লায়, বিএনপি নির্বাচন চায়, জামাত ওয়াজ মাহফিল করে। আমাদের জীবনেই তো জেনারেল হাসান নাসিরের মতো লোক বিডিআর পিলখানা হত্যার বিচার চায়, আয়না খান নিয়ে কথা বলতে চায়, কর্নেল হাসিনের মতো লোকজন কথা বলতে চায়, তাদেরকে পিএনজি ডিক্লেয়ার করে কে? আয়না ঘরের প্রমাণাদি যারা ধ্বংস করেছে, এই পিচ্চি মেয়েটার নাম যে মুছে ফেলেছে, মির্জাফর ওয়াকারুজ্জামান। ওই মেয়েটার বাবা কি ফেরত আসবে? ওই মেয়েটা বারবার কান্না করে বলেছে আমি আমার বাবাকে জড়ায় ধরতে চাই। মেয়েটা কি ওই সুযোগ পাবে? তারেক রহমান এটা করবে? তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপির সাউয়া বসে আছে, বিএনপির গোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে, আব্দুল আউয়াল মিন্টু বসে আছে, তাবিত আউয়াল বসে আছে, মোহাম্মদ সালাম বসা আছে, আমিরুল রহমান বসা আছে, ইকবাল হোসেন টুকু বসা আছে। প্রয়োজনে তারেক রহমানকেও জবাই করা হবে, এরপর বিচার করতে দেওয়া যাবে না, কারণ এদের সবার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামান, মির্জা ফখর দাঁড়াই আছে। এই মির্জাফরকে দাঁড় করিয়ে এসব বিএনপির বেঈমানেরা রাস্তায় স্লোগান দেয়, অভিষেক করে, রাজনীতি করে, আর আমরা সবাই জিন্দাবাদ দেই, টকশো করি। দর্শকবৃন্দ, একে একে একটু চিন্তা করে দেখেন, যারা গুম হয়েছে, ইলিয়াস আলীর কথা চিন্তা করে দেখেন, আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের কথাও চিন্তা করে দেখেন। আর বিডিআর পিলখানা ম্যাসাকারে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে, তাদের আর্তনাদ,
একটু ধৈর্য ধরে শুনেন। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরতুল ইলাহি সন্তান, আমি সহ এখানে রাকিন আহমেদ আছে, বিডিআর এর লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায়ের করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো। এর থেকে বেশি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন করতে দেওয়ার পক্ষে ছিল না জেনারেল ওয়াকারুজ্জামান। বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে দে আর জাস্ট গন, তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। এখানে এসেছে, এ কথা ওয়াকা স্বীকার করবে না। ওয়াকা নিজের হাতে রক্ত আছে, এ কথা ওয়াকা স্বীকার করবে না। এর সাথে তারেক সিদ্দিকী জড়িত, এ কথা ওয়াকা স্বীকার করবে না। এখানে জেনারেল মঈন জড়িত, এ কথা স্বীকার করবে না। ভারতের এখানে ঢুকেছে, এটা স্বীকার করবে না। তারপর জড়িত, জাহাঙ্গীর কবির নানক জড়িত, সোহেল তাজ জড়িত, সাহারা খাতুন জড়িত, এরা সবাই জড়িত, হাসিনা জড়িত, শেখ সেলিম জড়িত, এ কথা তারা বলবে না। কারণ জেনারেল ওয়াকারকে তাদের বাঁচিয়ে রাখতে হবে একটা কারণে, কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে ভারত বরাবরই ছলাকলার আশ্রয় নিয়ে কথা বলছে। জয়শঙ্কর এবার ঠিক তারই পুনরাবৃত্তি করলেন। এখন একটা কথা বলছেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেটা তাকেই সিদ্ধান্ত নিতে হবে, মানে ভারতের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না, এটা হচ্ছে তারই বিষয়। কিন্তু দেখেন আবার বলতেছে যে তিনি যে অবস্থায় এসছেন সেই অবস্থা বিদ্যমান কিনা সেটা বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি ফেরবেন কিনা। তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে তিনি যে ধাওয়া খেয়েছিলেন বাংলাদেশ থেকে, যারা ধাওয়া দিচ্ছিল এখন তারা ক্ষমতায়, তাহলে সেখানে যাওয়া যাবে না। কিন্তু আবার বলতেছে যে এটা ভারতের কোনো ব্যাপার না, উনি যদি যেতে চান যেতে পারে। এগুলো হলো কূটনৈতিক মানে চাল আছে না, মানে ওই গ্রামের ওই কিছু চালাক লোকের কথাবার্তার মতন আর কি। এটা একটু উন্নত সংস্করণ আর কি জয়শঙ্করের এই কথা। তিনি আজকে যে খবরটা এসছে যে এনডিটিভির সাথে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলতেছেন, যেটা মানে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আবার বলতেছে যে আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ ছিল যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। দেখেন ওনারা শুনেছেন, আমরা শুনেছি, ওনারা জানেন না যেন। হ্যাঁ, ভারতের কেমন নির্বাচন হচ্ছে না হচ্ছে বা অন্যান্য দেশে আমরা সেটা জানি, অথচ উনি জানি এটা বলছেন না, বলছে শুনেছি। মানে এই শোনা কথা ভুল হইতে পারে, মানে এরকম একটা ভাব যে আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে এখন উচিত মানে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। খেয়াল করছেন চালাকিটা? বলতেছে আগের নির্বাচনে তো কি ছিল, সমস্যাটা ছিল এটা অংশগ্রহণমূলক ছিল না, সুষ্ঠু ছিল না, নিরপেক্ষ ছিল না। এখন বলতেছে যে যেহেতু আগে এই সমস্যাটা ছিল তাহলে এখন করুক, অংশগ্রহণমূলক করুক। অংশগ্রহণমূলক করলেই তো আওয়ামী লীগের ইনহারের একটা ব্যাপার আছে। দেখছেন কত চালাকি? ওনারা এখন শুনতে পাচ্ছে, কিন্তু যখন নাকি 15 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা তখন ওনারা শুনতে পারেননি, জানতেও পারেননি, শুনতেও পারেননি। এত ভদ্র ভারতকে আপনারা কেন ইয়ে করেন, গালি দেন, কেন তাদেরকে বিশ্বাস করেন না? দেখেন না মানুষটা কত ভদ্র। ওনারা শুনেছেন, যদি শুনতো, যদি জানতো তাহলে নিশ্চয়ই শেখ হাসিনাকে দিত আচ্ছা মতো। ভাবটা এরকম। তখন বলতো যে না শেখ হাসিনা এটা কি করতেছেন, আমরা একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, হ্যাঁ মানে জনগণের মতামতের প্রতিফলন হওয়া উচিত, আপনি এটা কি করতেছেন। ভাবখানা যেন তখন তারা ধমকাইতো এবং এটা হইতে দিত না। পশ্চিমারা গলা ফাটাই ফেললো। তোমরা যে সমস্ত বিশ্বের কূটনীতিকদের নিয়ে সম্মেলন করো, সেই সম্মেলনে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব চায়, যে ওকালতি করে যে বাংলাদেশে এইভাবেই নির্বাচন হওয়া উচিত, যেভাবে সরকার চায়, শেখ হাসিনা চায়। আর এখন বলতেছে আমরা শুনেছি, কি সাধু সন্ন্যাসী আর কি। এই আজকে বাংলাদেশের এই সর্বনাশের জন্য, এই শেখ হাসিনার এই পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে ভারত। ভারতকে যেহেতু তারা মুরব্বী মানছে, ভারতের জোরে চলতো, ভারতের উচিত ছিল যে তুমি তো বিপজ্জনক পথে পা দিচ্ছ, উল্টে গেলে তো তোমার খোঁজ পাওয়া যাবে না। আজকে দেখেন ঘরে আশ্রয় দিয়ে আবার বলতেছে যে এটা একান্তই শেখ হাসিনার ব্যাপার, এটা ওনাদের ব্যাপার না। শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি অন্য কোথাও বেড়াতে যাবেন এটা শেখ হাসিনারই ব্যাপার। মানে এত স্টুপিড টাইপের কথাবার্তা চোখের সামনে ঘটতেছে, সবাই জানতেছে, কোটি কোটি মানুষ। আর ওনারা শুনেছি, জেনেছি, এটা তো আমাদের ব্যাপার না, এটা শেখ হাসিনার ব্যাপার। উনি যে অবস্থা থেকে এসছেন সেই অবস্থায় কি পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে কি উনি যেতে পারেন? উত্তর না, যেতে পারেন না।
আপনি আজকে জিয়া পরিবার বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা নীতি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রকে এলোমেলো করে দিয়েছে এই 111। এই 111 যদি না হতো আজকে তারেক রহমান সাহেবকেও এই বক্তব্য দিতে হতো না। রাজনীতি যদি থাকতো, আপনি রাজনীতি দিয়ে সমস্ত কিছু মাপযোগ করে ঠিক করে ফেলতে পারতেন। রোজ ভাই 111টা তো হচ্ছে আসলে এই হাসিনার এই ফ্যাসিজমের একটা বীজ বপন করছিল 111, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের তাবেদারির অধীনে নিয়ে যাওয়ার একটা প্রথম স্টেপ ছিল 111। তো যার কারণে হাসিনা ভারতের সমর্থনে মানে এত 15 বছর ধরে এত খুন হত্যা করে অবৈধ নির্বাচন করে টিকেছিল। তো এখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে এগুলো তো ধরেন অনেক বিষয় তো আছে, তো এই মুহূর্তে তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে যেমন আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেক্রেটারি বলেছেন যে তার দেশে ফিরতে কোনো সমস্যা নাই। সেনাপ্রধান বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সোর্সের খবর বা ইন্টারনাল যে প্রস্তুতি, তাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে। পত্রিকায় বিএনপি মিডিয়া উইং থেকে জানা গেছে তার জন্য বুলেট প্রুফ গাড়ি আসছে। তো সকল প্রস্তুতি যেখানে সম্পন্ন, বাড়ির অফিস সব রেডি, তো তখন হঠাৎ করে এই একক নিয়ন্ত্রণাধীন নয়, আপনি কোথায় থ্রেট মনে করেন আর কি? না, ওটাই আমি বলতে চাচ্ছিলাম। আমি প্রসঙ্গটা 111 এনেছি কেন, আপনি যেটা বলেছেন সেটাই। বাংলাদেশকে ভারতীয় আধিপত্যের যে আপনার নিচে নিয়ে আসা, নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা তো শুরু হয়েছে 111 থেকে। আমাদের সশস্ত্র বাহিনীকে কখনোই আমরা পদানত হতে দেইনি, আমাদের গোয়েন্দা সংস্থাকেও দেইনি। 111-এর কতিপয় কর্মকর্তার উচ্চাভিলাষের কারণে, তাদের সুবিধাবাদিতার কারণে বাংলাদেশের রাজনীতি যে আপনার বিরাজনীতিকরণের দিকে গিয়েছে, ফ্যাসিজমের জন্ম হয়েছে, তা শুধু নয়, আমাদের সশস্ত্র বাহিনীও বিপদে পড়েছে, আমাদের গোয়েন্দা সংস্থাও তছনছ হয়ে গেছে, এটা আপনারা জানেন। এখন এটার ফলশ্রুতিটা কি? আপনি যদি এটা সার্বিক ইম্প্যাক্ট ধরেন, যে ভারত 5ই আগস্টে গত বছর যে আন্দোলন হয়েছে, সেই 5ই আগস্টে ভারত যে বাংলাদেশে যে বাড়িটা খেয়েছে, তাদের কৌশলগত স্বার্থ যেভাবে আপনার ছিন্নভিন্ন হয়ে গেছে বাংলাদেশে, পুরো ইকুয়েশনটা তাদের পাল্টে গেছে। তারা শেখ হাসিনা, আওয়ামী লীগকে নিয়ে, তাদের বসংবদ্ধদেরকে নিয়ে, ফিফথ কলাম এলিমেন্টসদেরকে নিয়ে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে কবজা করে তারা যেভাবে চলছিল, সেখান থেকে কিন্তু হুট করে দেশটা আপনার ভারতের কবজা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে এবং অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। এখন আপনি কি মনে করেন যে তারা এত সহজে ছেড়ে দিবে? বাংলাদেশে আপনারা, আমরা মানি বা না মানি, বাংলাদেশে প্রায় 20 ভাগ আছেন আপনার ভারতীয় পঞ্চম বাহিনী বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে। আমি বলতে চাই না কারা, এই 20 ভাগের মতো আপনি 15 ভাগই ধরেন, এদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না। আপনার আমাদের প্রশাসনের বলেন বিভিন্ন জায়গায় রন্ধ্রে বসে আছেন। আপনি কি মনে করেন যে আমাদের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, আমাদের এসবিআই সমস্ত জায়গায় যে আওয়ামী লীগ আমলে গত সরকারের সময় এই যে ভারতীয় ইন্ধনে যাদেরকে এখানে ঢোকানো হয়েছিল বিভিন্ন পদে, তাদের সব বাদ দেওয়া হয়েছে? তারা তো আছে, আপনার প্রশাসনের সব জায়গায় আছে। আপনি কোন জায়গায় নেই আপনি আমাকে বলেন। তারা 15 বছর ধরে এগুলো গুছিয়েছে। তার আগের থেকে আপনি যদি এই 111 ধরেন, তো 17 বছর থেকে গুছিয়েছে বা 18 বছর থেকে গুছিয়েছে। তো সেই জিনিসগুলোকে তো আমাদেরকে ধরতে হবে। এখন আমরা ওই যে আবার বললাম যে পর্দার আড়ালের ঘটনাগুলো হয়তো আমরা জানি না। এখন এই জিনিসগুলো যে পিরামিডের উপরে বসে থাকে, এরকম উপরে বসে থাকে, সে নিচের সবকিছু দেখে। আমরা আছি নিচে বসে, এখানে বসে, বা কেউ এখানে বসে, আমরা কিন্তু উপরের জিনিসটা দেখছি না, বা নিচে কি আছে তা দেখছি না, বা এপাশে কি আছে পিরামিডের তা দেখছি না। এটা হয়তো তারেক সাহেব দেখতে পাচ্ছেন কিছুটা। তার কারণ হচ্ছে তার সোর্স অনেক বেশি, তার দেশি বিদেশি সোর্স অনেক বেশি, যেটা আমার আপনার নেই বা সাধারণ জনগণের নেই। এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো আমরা হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলতে পারি যে উনি আসছেন না কেন। হ্যাঁ, আপনি যদি রাজনীতি ধরেন স্বাভাবিক, তাহলে বলতেই পারেন উনি আসছেন না কেন। তো এখন আপনি 111-এর পরের কথাটা আসেন। আমি তখন ভারত যেভাবে জেকে বসেছিল, এখন যে আবার এই পরিবারটাকে, জিয়া পরিবারটাকে বা বিএনপিকে, এমনকি জামাত ইসলামকে, এই সমস্ত কিছুকে যে এরা ধ্বংস করতে চাইবেন, আপনি কেউ কি নিশ্চয়তা দিতে পারেন? আমরা তো পারি না। এবং সেগুলোর আপনি অনেক কিছু হয়তো প্রকরণ আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। এখন আসেন আপনি যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা আপনি ধরেন, যদিও এটা আপনি বলছেন যে সরকার নিরাপত্তা দিবে, প্রেস সচিব আপনার বলেছেন, শফিক ভাই বলেছেন যে না, কোনো অসুবিধা নেই আপনার, কিন্তু আমরা কি এটা নিশ্চিতভাবে জানি যে নিরাপত্তা বাংলাদেশের একদম পুরো মাত্রায় ঠিক আছে? কিভাবে ঠিক নেই আমি সেটা আপনাদেরকে একটু বলি। 5ই আগস্টের সময় আমাদের দেশের পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র আপনার থানা থেকে লুটপাট হয়ে গেছিল, কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমাদের সীমান্তবর্তী যে থানাগুলো থাকে, সেগুলোকে আমরা যে আউটপোস্ট বা পোতাশ্রয় বলা হয় আপনার ভাষায়, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের পলিসি অনুযায়ী কিছু আপনার এলএমজি থাকে, প্রত্যেকটাতে এলএমজি ছিল, সাবমেশিন গান ছিল। আচ্ছা, এই এলএমজি আপনার লাইট মেশিন গান, এগুলো অনেক শক্তিশালী একটা অস্ত্র। এই জায়গাগুলো থেকে পয়েন্ট করে করে আপনার টার্গেট করে করে কারা, কোন একটা অদৃশ্য শক্তি তখন এগুলো লুটপাট করে নিয়ে গেছে। আজকে 1600-র মতো বেশি আপনার অস্ত্র, তার মধ্যে অনেকগুলো লাইট মেশিন গান, এলএমজি, এসএমজি, আপনার রাইফেল তো আছেই, এগুলো আপনার হদিস পাওয়া যায়নি। এবং এর সাথে 2,60,000 অ্যামুনেশন, এইগুলোর হদিস পাওয়া যায়নি, এগুলো লুট হয়ে গেছে। আপনাদের যদি খেয়াল থাকে, তখন বিভিন্ন কারাগার থেকে আপনার কয়েদিরা পালাচ্ছিল বা তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে আপনার এই অস্ত্রগুলো যে পুলিশ যে আরো অস্ত্র যেগুলো উদ্ধার করেছে এই পর্যন্ত, বা আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে, সেগুলো কিন্তু যেগুলো অন্যান্য থানা থেকে লুটপাট হয়েছিল সাধারণ অস্ত্র, সেগুলো অনেকে আবার ফেরত দিয়ে আসছেন পরে পুলিশের কাছে। এখন আপনারা তো নিশ্চিত এটা বলতে পারেন যে এই অস্ত্রগুলো নিশ্চয়ই বিএনপি বা জামাত ইসলাম বা স্বীকৃত কোনো বড় রাজনৈতিক দলের কর্মীরা নিয়ে বাসায় রেখে দেয়নি। এই এলএমজি তাদের বাসায় তারা রাখবে না, তারা এসএমজিও রাখবে না। এটা আমরা একটা পাগলও বিশ্বাস করবে না যে বিএনপির কোনো নেতা বা কর্মী বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী তাদের বাসায় এগুলো রাখবে। তারা এগুলো রাখেনি। তাহলে এগুলো গেল কোথায়? আপনারা একটু খোঁজ নেন, তখন আপনাদের কিন্তু ভিতরের অনেক কিছু বেরোবে। কনক ভাই, আপনি হয়তো জানেন যে আপনার গত 7 মে যখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হচ্ছিল, পাকিস্তান যখন ভারতে আক্রমণ করেছে, ঠিক সেই সময়ে আফগানিস্তানের সীমান্ত দিয়ে, পেশোয়ারের ওদিক দিয়ে আপনার তেহরিকে তালেবান পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তানে আক্রমণ করে একই সময়।
আপনার ওই পাকিস্তান আর্মির বিরুদ্ধে, তখন পাকিস্তানের একটা ইনফেন্ট্রি ব্রিগেডকে সারাদিন যুদ্ধ করতে হয়। এদিকে ওরা যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে, ওদিকে যুদ্ধ করছে আফগানদের সাথে, মাইন্ড ইট। এবং সেই যুদ্ধে আপনার 54 জন তেহরিকি তালেবানের আপনার এই জঙ্গি উগ্রবাদীরা নিহত হয়, তার মধ্যে বাংলাদেশি পাওয়া যায় একজনকে। সেই ছেলেটা ছিল সাভারের, তার ন্যাশনাল আইডি কার্ড দেখে পাওয়া যায়। আপনি কি চিন্তা করতে পারেন এরা বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে? এবং এই সূত্র ধরে দেখা গেছে যে প্রায় 100-2 বাংলাদেশি এরকম উগ্রবাদী তারা আফগানিস্তানে গিয়েছে, সৌদি আরব হয়ে, দুবাই হয়ে। এরপরে শোনা গেছে আরো রিসেন্টলি গত মাসে যে এরা ভারত হয়েও গিয়েছে আফগানিস্তানে, এবং তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে এরপরে আরো 2 জন মারা গেছে আমাদের বাংলাদেশি ছেলে। এরা কারা? এই যে এরা কারা, এইটা আপনি কিভাবে দেখবেন? কেউ কি এটা হিসাব মিলাতে পারেন যে আফগানিস্তানের তালেবান তারা ভারতের সাথে আপনার এরকম ধরম মরম তো আপনি প্রকাশই করছে আর আন্ডার হ্যান্ডে এই কাজগুলো করছে?